তো আজকে থেকে আমরা টেস্ট পেপার সলভ করা শুরু করব। এটা প্রথম ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2023 সালের যে ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিৎ থেকে যে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা সলভ করব এবং আশা করি তোমরা সলভ করলে বুঝতে পারবে। তো প্রথমেই আমি চিত্রটা সার্কিটটা এঁকে নিই। সার্কিটটার ক্ষেত্রে এটি ছিল হুইটস্টোন ব্রিজ এবং এর যে মাঝখানে রোদের এখানে দেওয়া হয়েছিল একটি গ্যালভানোমিটার। তো আমি সার্কিটটা আঁকি, তারপরেই তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি টেস্ট পেপার থাকে এবং সার্কিটটা জানা থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। তো সার্কিটের মাঝখানে এখন আমরা একটা গ্যালভানোমিটার দিয়ে দিব। এখন আমাদের চারটা রোধ, এই চারটা যে রোধ আছে এই রোধের মানগুলো আমাদের দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি মানগুলো। এই রোধটার মান 8 এবং এই রোধটার মান 16, এটার মান হলো 24 এবং এটার মান 32। এবং আমাদের যে বিভব পার্থক্য মানে যে ভোল্ট সেটা দেওয়া আছে 12 ভোল্ট। এক্ষেত্রে আরও একটি রোধ দেওয়া আছে এক্সট্রাভাবে, সেটি হলো 16 ভোল্ট। সেটি x সমান দেওয়া ছিল এবং এটিকে নিয়েই তারা বড় গ নাম্বার কোশ্চেনটি সাজিয়েছিল। তো আমাদের এটি দেওয়া শেষ, এখন আমরা ছোট গ নাম্বার প্রশ্ন সেটা সলভ করব। তো ছোট গ নাম্বার প্রশ্নটা আমাদের বলা হয়েছে যদি মাঝখানের গ্যালভানোমিটারটা বিচ্ছিন্ন থাকে তাহলে কোন রোধের মধ্য দিয়ে তাহলে এই যে সার্কিটটা আছে সার্কিটটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কেমন হবে, মান কত হবে সেটা বের করতে বলেছে আমাদের যদি এই গ্যালভানোমিটারটা না থাকে। তো সেক্ষেত্রে সার্কিটটা এরকম হবে, সবগুলো সেম, শুধু মাঝখানে যে গ্যালভানোমিটার সেটা থাকবে না। আর আমাদের যে আলাদাভাবে একটা রোধ দেওয়া আছে x = 16, সেই রোধটা তো এখানে কথায় আসে না, কারণ আমাদের বলা হয়েছে এই সার্কিটটির গ্যালভানোমিটারটা যদি না থাকে। আমাদের কিন্তু এই বাইরের রোধটার কথা বলা নেই কোনোভাবে। তো এখন আমরা আমাদের এখানে অভ্যন্তরীণ যে রোধ সেটি দেওয়া ছিল 0.5, তো জায়গা স্বল্পতার জন্য আমি এরকমভাবে দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমি এখন এটাকে সলভ করব, আমাদের যে আয়ের মান তড়িৎ প্রবাহ সেটা বের করতে বলেছে, সেটা ইজিভাবে একদম বের করে দেব সহজভাবে। তো এটুকু লিখতে পারলেই তোমরা 3 এ 3 পেয়ে যাবে আশা করি। আর কখ তো তোমাদের দক্ষতার উপর, নিজের যে জ্ঞান সেটি মুখস্থ করে নিতে হবে। তো আমরা এখান থেকে R1 R2 R3 দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে PQRS এটাও দিতে পারো। তো যেহেতু এখানে এটা হুইটস্টোন ব্রিজের মাঝখান দিয়ে কোনো রোধ নেই, তাই আমি এখান থেকে R1 R2 দিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে যা খুশি তাই ধরতে পারো। তারপরে এখান থেকে তোমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ R1 এবং R2 শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের তুল্য রোধ বের করাটা একদম ইজি এবং সেটি হবে এই দুইটা রোধ যোগ করে দিলেই তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা RS1 ধরলাম, কারণ আমাদের যে R3 এবং R4 আছে সেটাও কিন্তু শ্রেণীতেই আছে। তো সেক্ষেত্রে আমরা RS2 ধরবো, সেই জন্য আমরা প্রথম ক্ষেত্রে RS1 ধরে নিলাম। তো RS1 এর ক্ষেত্রে 16 এবং 4 যোগ করে আমরা 24 ওহম বসিয়ে দিলাম। এরপর RS2 এর ক্ষেত্রে R3 প্লাস R4 দিয়ে এখান থেকে আমরা 24 এবং 32 যোগ করে দিব এবং আমাদের এক্ষেত্রে আসবে 2 4 6 এবং 5 56। তো 56 ওহম আসবে এক্ষেত্রে, সেটি আমরা এখান থেকে বসিয়ে দিব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী সমবায়গুলো কমপ্লিট। এখন আমাদের এই যে RS1 এবং RS2 এটি কিন্তু এখন আবার সমান্তরালে আছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন সমান্তরালে, কারণ এই যে এই বিন্দুটা এবং এই বিন্দুটার যে বিভব পার্থক্য সেটা একই, সেই জন্য RS1 এবং RS2 সমান্তরালে রয়েছে। তো এক্ষেত্রে আমরা যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে দিব।
বেসিক্যালি আমরা যেহেতু ইন্টারে শিখেছি সেহেতু আমরা এই সূত্রটি ব্যবহার করি। আমরা 1/r1 বা r1 এই সূত্রটা ব্যবহার করি না। তো এটা ব্যবহার করার পর আমাদের অ্যান্সারটা এখন ইজিলি চলে আসবে। আমি ক্যালকুলেটর করে অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। আমাদের অ্যান্সারটা আসছে হলো 16.8 ওহম। তো এরপরে আমরা ডাইরেক্ট I = E ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর যে সূত্রটা সেটা লিখে দেব, কারণ এক্ষেত্রে আমাদের কিন্তু অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ যে রোধ সেটা কিন্তু আছে। অভ্যন্তরীণ রোধ যদি না থাকতো তাহলে আমরা I = V/R দিয়ে দিলেই হয়ে যেত। তো এটা কিন্তু আমাদের যে সেমিস্টার পরীক্ষা, আমাদের যে প্রথম সাময়িক পরীক্ষা কলেজের, সেই কলেজে আমাদের কিন্তু এটা এসেছিল। আমি কিন্তু ওই যে ছোট রোধটা 0.5 অভ্যন্তরীণ রোধ সেটা কিন্তু দেখতেই পাইনি। তো তারপরে যখন পরীক্ষা হল থেকে বের হলাম, তারপরে দেখি এখানেও একটা রোধ ছিল। তো আশা করি তোমাদের এটা ভুল হতে পারে, তো এই জানিয়ে দিলাম। তো আমাদের এখান থেকে অ্যাম্পিয়ারটা এসেছে 0.694 অ্যাম্পিয়ার। তো আমাদের কিন্তু ছোট ঘ নাম্বার যে অ্যান্সারটা সেটা কিন্তু করা কমপ্লিট। এখন আমরা বড় ঘ নাম্বার অ্যান্সার সেটা আমরা লিখব। তো বড় ঘ নাম্বারের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে আমাদের যে x = 16 ওহম রোধটা আছে, সেই রোধটাকে কোন রোধের সাথে কিভাবে সংযুক্ত করলে আমরা এই ব্রিজটিকে, মানে হুইটস্টোনের যে ব্রিজ, এই ব্রিজটিকে সাম্যাবস্থায় নিতে পারবো। তো আমরা হুইটস্টোন ব্রিজের যে নীতি, সেই নীতি থেকে আমরা জানি P/Q = R/S। এটা যদি হয় তাহলে কিন্তু ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তো এক্ষেত্রে আমি যদি এই ব্রিজটা আঁকি আবারও, তোমাদের কিন্তু পরীক্ষা হলে এগুলো না আঁকলেও চলবে। আমি যেহেতু প্রশ্নটা আমি এখানে দেখাতে পারছি না, তাই আমি এখানেই আঁকি সেই প্রশ্নটাকে মানে ফিল নিচ্ছি, ফিলিং। তো রোধগুলো দিয়ে দিলাম, আমি শুধু লিখে দিলাম, কারণ ওহমটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ওহমটা কিন্তু লেখাটা ভালো না, এমনিতে আমার হাতের লেখাই ভালো না। তো 12 ভোল্ট এবং 0.5 অভ্যন্তরীণ রোধ এগুলো দিয়ে দিলাম, এবং x = 16 ওহম রোধ। এখন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে PQRS, এটাকে যদি আমরা বের করি, P/Q এবং R/S এটা যদি সমান হয় তাহলে কিন্তু ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তো এক্ষেত্রে তোমরা এটি লিখে নিবে, কারণ অ্যান্সার কিন্তু ছোটোই, মানে এক লাইনে অ্যান্সার হয়ে যায়। কিন্তু বড় ঘ নাম্বার যেহেতু নাম্বার কিন্তু 4, তো এক লাইনে যদি লিখে দাও অ্যান্সার, তাহলে কিন্তু তোমাকে 4-এর মধ্যে 4 দিবেই না, ছাড়া কোনো মতেই দিবে না, ছাড়া 4। তো এক্ষেত্রে আমি একটু শুধু মানে মেকআপ করছি, প্রশ্নটা অ্যান্সারে মেকআপ করে লিখে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি এটা লিখলাম, P/Q = R/S হলে ব্রিজটির সাম্যাবস্থায় থাকবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো P/Q বের করব। 8/16 এটা হয় হাফ, এবং আমরা R/S বের করব। R/S যদি বের করি 24/32, তাহলে কিন্তু আমাদের আসে 3/4। তো তাও আমি একবার ক্যালকুলেটর করে নিচ্ছি, 3/4 ওহম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে PQ does not equal R/S। তার মানে কি? তার মানে কিন্তু ব্রিজটি সাম্যাবস্থায় নেই। এখন যদি আমরা x যে রোধটি আছে, এই রোধটিকে যে আমাদের S যে রোধটি আছে, এই S রোধের সাথে যদি আমরা x রোধটিকে শ্রেণীতে যদি যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের যে ব্রিজটি, সেই ব্রিজটি কিন্তু সাম্যাবস্থায় হয়ে যায়। তো তোমরা এটি ক্যালকুলেটর দিয়ে আলাদাভাবে করে নিবে, কারণ তোমরা যদি পরীক্ষা হলে একবার P এর সাথে, আরেকবার R এর সাথে, আরেকবার Q এর সাথে এভাবে যদি তোমরা লিখতে চাও, তাহলে 4টা কিন্তু তোমাদের 4 বার লিখতে হবে। কিন্তু তোমাদের অ্যান্সার তো বড় করা কোনো দরকার নেই, তোমরা শুধু
আসল অ্যান্সারটা, মানে কোনটার সাথে যুক্ত করলেই অ্যান্সার হয়ে যাবে, তো সেটা লিখে দিলেই তোমাদের হবে। তো আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, এক্স রোধকে এস রোধের সাথে শ্রেণীতে যুক্ত করলে আমরা পাই এস ড্যাশ, কারণ এস প্লাস এক্স ইকুয়াল টু 48। তো এক্ষেত্রে নতুন রোধ হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে হবে এস ড্যাশ। তো এবার যদি আমরা আর ডিভাইডেড বাই এস করি, তাহলে 24 ডিভাইডেড বাই 48 সমান সমান 1/2 ওহম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, অর্থাৎ পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস, এটা হয়ে যাচ্ছে। তো তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো। তো আমি এখানে যেটা করছি সেটা হলো কি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই রোধটা আমরা সংযুক্ত করব, মানে আমি সার্কিট আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সার্কিটটা আঁকাতে হবে না, মানে আমি যতগুলো সার্কিট আঁকালাম একটা সার্কিটও তোমাদের আঁকাতে হবে না। আর যদি তোমরা সময় পাও তাহলে সার্কিটগুলো আঁকিয়ে দিতে পারো, কারণ এগুলো আঁকিয়ে দিলে একটু খাতাটা দেখতে ভালো দেখা যায়। তো আমি তাড়াহুড়ো করে আঁকাচ্ছি। তো এক্ষেত্রে সার্কিটটা এরকম ছিল, তারপরে আমরা যে কাজটি করেছি, এক্স রোধ যেটি ছিল সেই রোধটিকে আমরা এস রোধের সাথে শ্রেণীতে যুক্ত করেছি। তো এক্ষেত্রে আমরা যদি এটিকে শ্রেণীতে যুক্ত করি তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হলো, আমি এখন তোমাদের নীল কলম দিয়ে দেখাচ্ছি, কারণ আমি কালো কালি দিয়ে এখানে দাগ দিয়ে ফেলেছি। তো এই জায়গায় আমাদের এই এক্স রোধটি যুক্ত হয়ে গেছে। তো এটি যুক্ত করার পর আমরা যদি এই যে এরকমভাবে রোধটি যুক্ত হবে এবং 48 হয়ে যাবে, দুটো যোগ করে 48 হবে, এবং এটি হলো তোমাদের অ্যান্সার।